আচ্ছা, আমরা স্ট্রোক নিয়ে আজকে কথা বলবো। স্ট্রোক, তো স্ট্রোক দুই ধরনের হয়ে থাকে। ঠিক আছে, আমরা জানি স্ট্রোক দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক, একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোকটা কি? ইসকেমিক স্ট্রোকটা কি? ইসকেমিক স্ট্রোকটা হচ্ছে যখন কোনো আর্টারিতে ব্রেনের ছোট ছোট যত আর্টারি আছে, আর্টারির মধ্যে যখন কোনো কিছু, কোনো পার্টিকেল, যেমন হচ্ছে কোলেস্ট্রল অথবা কোনো কিছু যদি আটকে যায়, তাহলে ওই অংশটাই, ব্রেনের ওই অংশটাই ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, এবং ওই সময় তার হচ্ছে কাজ করার ওই অংশটাই মানে ওই অংশটাই কাজ করা বন্ধ করে দেয়, অক্সিজেন সাপ্লাই ডিউ টু ল্যাক অফ অক্সিজেন। তো ওই সময় মানুষ একটা মানে মানুষ হচ্ছে অজ্ঞান হয়েছে, অবচেতন হয়েছে, এবং সেটাকে স্ট্রোক বলে। কিন্তু আজকের মূলত বিষয়টা হচ্ছে যে আমার কাছে একটা স্ট্রোক পেশেন্ট আসলো, এটা হেমোরেজিক স্ট্রোক করছে নাকি হচ্ছে সেরিব্রাল স্ট্রোক করছে, এটা আমি দেখে কি করে বুঝবো? ঠিক আছে, দেখে দেখে কিভাবে বুঝবো? প্রথম কথা, আচ্ছা আমাদের প্রথম জিনিসটা জানতে হবে সেরিব্রাল স্ট্রোক নিয়ে আমরা আজকে কথা বলবো হচ্ছে সেরিব্রাল স্ট্রোক, সরি আমরা কথা বলবো হচ্ছে আপনার হচ্ছে সরি হেমোরেজিক স্ট্রোক নিয়ে। হেমোরেজিক স্ট্রোক নিয়ে, ইসকেমিক স্ট্রোক নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, ওটা পরে দেখে নিয়ে। আচ্ছা, এখন দেখতে হবে যে কোথায় কোথায় আমাদের কোন আঠারি গুলোতে, ঠিক আছে, কোন আঠারি গুলোতে এই এই রাপসা হয় বেশি। রাপসা হয় মানে কি? ফেটে যায়, ফেটে যায়, অথবা কোনটাই মানে কোন কোন আঠারিতে এই 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 হেমোরেজিক স্ট্রোক গুলো ঘটে। ঠিক আছে, আচ্ছা হেমোরেজিক স্ট্রোক আবার দুই প্রকার আছে। ঠিক আছে, একটা হচ্ছে তাপ, না একটা একটা হচ্ছে ইন্ট্রা সেরিব্রাল হেমোরেজ, আর একটা নাম হচ্ছে ইন্ট্রা অ্যানাকানয়েড হেমোরেজ। এই ইন্ট্রাসেলুলার হেমোরেজ এর আরেকটা নাম হচ্ছে ICH। ঠিক আছে, আর এটার আরেকটা নাম হচ্ছে ইন্ট্রা অ্যানাকানয়েড হেমোরেজ। ঠিক আছে, এই দুটো টার্ম ভালোভাবে শিখে রাখতে হবে। আচ্ছা, এবার আসি যেটা হচ্ছে যে ইন্ট্রা সেরিব্রাল যে ইন্ট্রাসেরিব্রাল যে হেমোরেজ হয়, হেমোরেজটা কোথায় হয়? এটা ব্রেনের যে টিস্যু আছে, ব্রেনের যে টিস্যু আছে, এই যে ব্রেনের যে টিস্যু আছে, ব্রেনের যে টিস্যু আছে, এই টিস্যুর মধ্যে যে বিল্ডিংটা হয় যেটাকে বলা হয় ইন্ট্রা হেমোরেজ, মানে ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ। আর আমরা জানি ব্রেনকে কভার করে রাখা একটা পর্দা দিয়ে, সেটাকে বলা হয় মেরিনজেস, তাই তো? মেরিনজেস বলা হয়। তো এই মেরিনজেস আর হচ্ছে সেরিব্রাম এর মাঝখানে যদি কখনো ওই ঘটে, মানে যদি কখনো হচ্ছে রক্তপাত হয়, তাহলে সেটাকে আমরা বলবো ইন্ট্রা অ্যারাকিনয়েড হেমোরেজ। ঠিক আছে, আচ্ছা এবার আসি যে এটা কিভাবে হয়। ঠিক আছে, কিভাবে হয়? এটা হচ্ছে মেনলি এটা হচ্ছে মেনলি কয়েকটা আটারিতে হয়, তার মধ্যে আমরা কয়েকটা অংশ ধরে নেব, সেটা হচ্ছে কোন কোন জায়গায় হয়। একটা হচ্ছে ব্যাসাল গ্যাংলিয়ন ব্রেনে, আমি ছবিতে দিয়ে দিব। ঠিক আছে, থ্যালামাস, পন্স, আর হচ্ছে সেরিব্রাম। তাহলে এখান থেকে মনে রাখা সহজ হবে যে কোথায় কোথায় কোন কোন আটারি ব্যবসা হয়। কারণ হচ্ছে হেমোরেজিক আটারি যদি ব্লিডিং হয়, তাহলে এই চারটা জায়গায় হয়। একটা হচ্ছে ব্যাসাল গ্যাংলিয়ন হয়, একটা হচ্ছে থ্যালামাসে হয়, একটা হচ্ছে পন্স হয়, আর একটা হচ্ছে সেরিব্রাম হয়। এই চারটা জায়গা হয়। তাহলে এই চারটা জায়গার আটারি যদি আমরা একটুখানি ভালোভাবে জানি, তাহলে হয়ে যাবে। তাহলে কি হবে? ব্যাসাল গ্যাংলিয়নের যে আটারি সাপ্লাই, মানে গ্যাংলিয়নের এই আমরা যে মেন আটারি যেটা, যেটা হচ্ছে এক নম্বর যেটা আটারি, সেটা হচ্ছে থ্যালামাসকে হচ্ছে আর হচ্ছে ব্যাসাল গ্যাংলিয়নকে ব্লাড সাপ্লাই করে, যেটার নাম হচ্ছে লেন্টিকুলার স্ট্রেট আটারি।
লেন্টিকুলার স্ট্রেট আর্টারি, ঠিক আছে। এর আরেকটা নাম আছে, এটার নামকে বলা হয় অ্যান্টেরিয়র বেসাল আর্টারি। যেহেতু বেসাল গ্যাংলিয়নকে সাপ্লাই দেয়, এই জন্য অ্যান্টেরিয়র বেসাল আর্টারি। একে আরেকটা আর্টারি দেয় যার নাম হচ্ছে পোস্টেরিয়র বেসাল আর্টারি, সেটাকে তার পোস্টেরিয়র বেসাল আর্টারি বলা হয়, কিন্তু আরেকটা নাম আছে যেটাকে বলা হয়েছে হচ্ছে পোস্টো কানেক্টিং আর্টারি। পোস্টো কানেক্টিং আর্টারি, আচ্ছা। এছাড়াও সেরিব্রামে আর্টারি সাপ্লাই, ঠিক আছে। এগুলো আপনারা সবাই জানেন, কিন্তু এখানে সবচেয়ে বড় যে বিষয়টা এবার আমি আসি, সেটা হচ্ছে কিভাবে বুঝবো যে হেমোরেজিক স্ট্রোক হচ্ছে। হোয়াই, হাউ উই আইডেন্টিফাই দ্যাট ইট ইজ হেমোরেজিক স্ট্রোক, ঠিক আছে। কি বলছিল, কমন স্ট্রোকের সিমটম কি কি বলো তো, বলো কত জড়ায় যাবে, বলো কত জড়ায় যাবে, এই যাবে, সবকিছু যাবে। কিন্তু একমাত্র সেরিব্রাল অ্যাটাকে, ঠিক আছে, পেশেন্ট প্রথমে বলবে তার সিমটম হবে হেভি, শুধুমাত্র হেভি না, হেভি প্লাস অর্থাৎ এর চেয়ে মৃত্যু ভালো, এরকম হেডেক হবে। আর 2 নম্বর পয়েন্টটা হচ্ছে তার ভমিটিং হবে, এই ভমিটিং হবে। এই দুইটা তুমি যখন দেখবা তখন মনে করবা তার ব্রেনে রক্তকরণ হয়েছে। এখন তখন রক্তকরণ হলে তোমার কি সার্জারি করতে হবে, তোমাকে সার্জারি করতে হবে। একটা হচ্ছে তোমার ভেন্ট্রিকুলার ড্রেনেজ নামে একটা সার্জারি আছে, সার্জারি করে ওই আর্টারিটা বের করে, ওই রক্তটা বের করে ফেলা হয়, ঠিক আছে। আরেকটার নাম আমার ঠিক এখন মনে আসতেছে না, অনেক আগে পড়ছি তো মনে নেই। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এটাকে ম্যানেজমেন্ট করবো কিভাবে, আমার কাছে আসলে ম্যানেজমেন্ট করবো কিভাবে। প্রথম হচ্ছে আমরা কি দেবো, প্রথমে আসার সাথে সাথে একটা ম্যানিটল খাওয়াই দেবো, ম্যানিটল খাওয়াই দিব তাকে, ম্যানিটল খাওয়াই দিব। তারপর হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট একটা ড্রাগ খাওয়াই দিব, ঠিক আছে। যেমন হচ্ছে অরফারিন, আইবি দিতে পারি, আইএমএ দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি একটা অক্সিজেন, ল্যাক অফ অক্সিজেন সাপ্লাইয়ের জন্য অক্সিজেন দিতে হবে, ঠিক আছে। হেডেক বন্ধ করার জন্য তার হচ্ছে ইনজেকশন দিতে হবে, হচ্ছে প্যারাসিটামল ইনজেকশন দিতে হবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে যে হেমোরেজিক স্ট্রোকে পেশেন্ট যদি ঠিক সময় অপারেশন না করা হয়, বা ঠিক সময় যদি হেমোরেজিক স্ট্রোক ওষুধে ভালো হয় না, ঠিক আছে, ওষুধে ভালো হয়, কিন্তু 90% ক্ষেত্রে পেশেন্ট ডেথ হয়ে যায়, ঠিক আছে, ডেথ হয়ে যায়। এই জন্য হেমোরেজিক স্ট্রোকে পেশেন্টের সময় মতন যদি হসপিটালে নিয়ে যাওয়া হয়, যদি সার্জারি করতে পারে তাহলে বেঁচে থাকার সম্ভাবনা আছে। কারণ তীব্র মাথা ব্যথা নিয়ে আর হচ্ছে এই ভমিটিং নিয়ে, ঠিক আছে, তুমি যতই স্যালাইন দেবো না কেন ওটা বন্ধ হবে না, কারণ ব্রেনের তো হেমোরেজ হতেই থাকতেছে। এবার লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে সবাই করে, স্ট্রোকের ওষুধ বন্ধ করা কেন যাবে না, কেন স্ট্রোকের ওষুধ একবার শুরু করলে বন্ধ করা যাবে না। আচ্ছা, এইসব আঠারিগুলো কেন এইসব আঠারিগুলো আমি তো বললাম, এইসব আঠারিগুলোতেই শুধুমাত্র অ্যাটাক করে, তাছাড়াও করে, কিন্তু বেশি করে এই বেসাল গ্যাংলিয়ন, থ্যালাসেমিয়াস, সেরিব্রাম পন্স, এই জায়গায়। কিন্তু দেখো, তুমি এখানে বসে আছো, উপর থেকে কোনো কিছু একটা পড়লো, ঠিক আছে, আমাদের সবার নর্মাল ব্লাড প্রেশার আছে, কিন্তু যাই প্রেশারের ওষুধ খায় না, কিন্তু তার প্রেশার হচ্ছে 180/110, সে প্রেশারের ওষুধ খায় না, তো তার তো তখন প্রেশার থেকে হচ্ছে 160/100 ধরলাম, ঠিক আছে। যখনই আচমকা কোনো কিছু পড়বে, বা একটা টায়ার পাংচার হলো, মনে করো টায়ার পাংচার হলো, তখন কি হবে, আমাদেরও প্রেশার বেড়ে যাবে, ডিউ টু হার্ট রেট বেড়ে যাবে, তখন ওই লোকের প্রেশার বেড়ে যাবে, ভয় পাবে, ঠিক আছে। ভয় পেলে পেশেন্টকে কি হবে, স্টেজ হরমোন রিলিজ করবে, স্টেজ হরমোন হার্ট রেট বাড়াই দেবে, হার্ট রেট বাড়াই দেওয়ার ফলে কি হবে, এই ব্লাড প্রেশারটা তখন চলে যাবে 220/100,
130-এ, এবং এই অবস্থায় ব্রেন কোনো সময় এই ছোট ছোট আঠারিকেও চাপ নিতে পারে না, এই জন্য টাচ করে রাপচার হয়ে যায়। এটাকে আমরা বলি অ্যানোডিজম রাপচার। অ্যানোডিজম রাপচার, ঠিক আছে, কি বলি? অ্যানোডিজম রাপচার। তাহলে কেন প্রেসারের ওষুধ একবার শুরু করলে আর বন্ধ করা যায় না, বোঝা গেছে? আর আমরা কিভাবে বুঝবো যে হচ্ছে স্ট্রোক হয়েছে, আমার কাছে আইছে, সেটা হেমোরেজিক স্ট্রোক হয়েছে, আমাকে ইমিডিয়েটলি বাড়ানো উচিত নাকি আমি এখানে ট্রিটমেন্ট দিতে পারবো, এটা আমাকে ভালো ভালো বুঝতে হবে, ঠিক আছে? কাটো।